বলে ওখানে আগুন লেগেছে, ওরা বাইরে বেড়াতে পারেনি, ভিতরে ঢুকে গেছে, ভিতরে এগুলো সব মারা গেছে। ফায়ার সেফটি কিছু ছিলই না ওর কাছে, ওখানে না সাইন ছিল না আর কিছু ছিল ওর কাছে। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল, প্রচুর ইলিগাল করেছে। 3 তলা 4 তলা বিল্ডিং এর মধ্যে 10টা গেস্ট হাউস, এক একটা গেস্ট হাউসের আবার 8টা 10টা করে রুম। একটা फायर लाइसेंस नीचे गए। अच्छा, हम लोग तो अप्लाई कर रहे हैं, अगर आप लोग देने तैयार है तो हम क्यों नहीं लेंगे। যা তা করে ওরা চালা, লাইসেন্স আছে কি না ওটা কোনো অসুবিধা নেই। লাইসেন্স না থাকলে কি আর হোটেল এখানে করতে পারে? একটা 1 কোটি 2 কোটি দাম হোটেলের। পূর্বতন সরকার কি করেছে, পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন? দোষ দেওয়া নিয়ে আবার এক বছর বাদে আবার আমরা বিজেপির বিরুদ্ধে বলবো। তিনি তো মেয়রও ছিলেন, কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো? ট্রেড লাইসেন্স পাওয়া মানেই যে তার ইলিগাল করার অধিকার এসে গেল তা নয়। প্রত্যেকটা রুমের যেরকম অবস্থা, সব লোক মারা যেত, সবাই। ভাবুন আগের সরকার কিভাবে কাজ করেছে, ভাবুন। আমরা এসআইটি করছি, 5 মেম্বার হবে, ডিসিডিটি হেড করবেন। ভিতর থেকে আমরা 3-4টে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছি। 8 জনের আইডেন্টিফিকেশন এখনো তারা করতে পারেনি, তারা ধারণা করছে যে 8 জনই বাংলাদেশ। जब भी आया इंस्ट्रूमेंट चेक किए, पूरा फायर का चेक करके हम लोग को एनओसी देते, नो ऑब्जेक्शन सर्टिफिकेट। যারা এই এনওসি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাউকে স্পেয়ার করবেন না, নো বডি উইল বি স্পেয়ার্ড। কারা এই হোটেলের পারমিট দিয়েছে, ট্রেড লাইসেন্স দিয়েছে, পূর্বতন সরকারের কারা কারা দায়ী সব দেখা হবে। দোষ চাপানো নিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না, চলবে না। 9 জন মারা গেছে, এগুলো করতে দেব না। দিনের সব গুরুত্বপূর্ণ খবর, সে খবর হতে পারে রাজনীতির, সে খবর হতে পারে খেলার, সে খবর হতে পারে দুর্ঘটনার, এই সব খবর নিয়ে 5টার 5 মিশালি। আমি অতনু আপনার সঙ্গে রয়েছি। এই 5টার 5 মিশালিতে আমরা সারা দিনের সব বড় খবরগুলো দেখাই, কিন্তু আজ 5টার 5 মিশালি ফ্রি স্কুল স্ট্রিট থেকে। তার কারণ আজ দিনের সবচেয়ে বড় খবর অন্য কোনো খবরকে ছুঁতেই পারছে না। একবার ভাবুন, শহর কলকাতার মধ্যে, এই শহর কলকাতার মধ্যে এমন কতগুলো হোটেল রয়েছে যে হোটেলগুলোর সব ফায়ার সেফটি সম্পর্কে আমরা জানি, সেই হোটেলে সব নিখুঁত, সেই হোটেলে কোনো বেআইনি কিছু নেই, সেই হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক আছে, ফায়ার এক্সিট ঠিক মতো আছে। আমরা কি জানি? জানার সময় এসেছে। আসুন আপনাদের দেখাই বিল্ডিংটা দেখলে বুঝতে পারবেন যে কেন বলছি জানা প্রয়োজন। এই সেই বিল্ডিং, যে বিল্ডিংয়ে নিচে ওপাশে খাওয়ার দোকান, ভালো, এপাশে একটা সুপার মার্কেট, ভালো, আর ওই যে রাস্তাটা, এই রাস্তাটা ঢুকে গেছে ভিতরে। এটা দিয়ে ঢুকলে দেখুন দরজার কাছেই লেখা রয়েছে কতগুলো হোটেলের নাম। একটা বিল্ডিংয়ে এতগুলো হোটেল, একদম ঠিক দেখছেন, এই বিল্ডিংটায় এতগুলোই হোটেল। 15G মির্জা গালিব স্ট্রিট বা ফ্রি স্কুল স্ট্রিট, যাই বলুন না কেন, কলকাতা 7,16,000 এই ঠিকানায় এতগুলো হোটেল। এবার একটু উপরের দিকে ক্যামেরাটা আমরা নিয়ে যাই। 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর, 4th ফ্লোর, 4টে তলায়, এই 4টে তলায় 9 করে 7-8খানা হোটেল। ভাবতে পারেন, কারণ এখানেই শেষ নয়, শুধু হোটেল কেন, এই যে এপাশটা দেখছেন, এপাশটা আবার রেসিডেন্সিয়াল, মানে একই ছাদের নিচে কত কি। তো তাহলে সেখানকার ফায়ার সেফটির কোনো লাইসেন্সই নাকি ছিল না এই হোটেলগুলো। এরকমই এক হোটেলের মালিক বলছেন ফায়ার সেফটির লাইসেন্স ছাড়াই চলছে হোটেল। ঢুকবেন এই রাস্তা দিয়ে, বেরোবেনও এই রাস্তা দিয়ে, কারণ হোটেলগুলোর বেরোনোর আর কোনো রাস্তা নেই। এই বিল্ডিংয়ের জন্য আরেকটা সিঁড়ি আছে, কিন্তু হোটেলের নেই। সুতরাং কিছু হলে আপনাকে এখান দিয়েই বেরোতে হবে। আর যদি এই ভিতরে সরু সিঁড়ি, সেই সিঁড়ির চারপাশে কোথাও গুদাম, কোথাও বাক্স রাখা আছে, পাশে এই রাখা রয়েছে, সেই রাখা রয়েছে, আপনি আসবেন কিভাবে? ভিতরে ফায়ার সেফটি অ্যালার্ম রয়েছে, কোনো হদিশ পাওয়া যাচ্ছে না কোনো কিছুর। মানে এই বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে আপনি যদি ওঠেন,
সিঁড়িতে সিঁড়িতে অনিয়ম বা বেনিয়মের ছাপ স্পষ্ট হয়ে থাকবে। এই সেই বিল্ডিং, যে বিল্ডিংয়ে গতকাল রাতে শিখা ইন নামে একটি হোটেল, সেই হোটেলে আগুন ধরে যায়। সেই হোটেলে কাজ করতেন একজন 19 বছর বয়স, ঝাড়খণ্ড থেকে এসেছেন, মাস 6 হলো কাজ করতেন। তিনি সঙ্গে সঙ্গে মারা যান। তিনি ছাড়া আরও 8 জন মারা যান। তাদের মধ্যে থেকে 5 জন বাংলাদেশি। এই হোটেলগুলোয় বাংলাদেশ থেকে যারা আসছেন চিকিৎসার জন্য বা কোনো কাজে বা ব্যবসার কাজে, তারা এই হোটেলগুলোয় ওঠেন। 5 জন মারা গিয়েছেন, 6 জন অসুস্থ ছিলেন, পরে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে 9 জনের মৃত্যু, এবং তাদের মধ্যে একজন 3 বছরের এক শিশু, 3 বছরের একটা বাচ্চা। কি হয়েছিল রাতে? যখন এই বিল্ডিংয়ে আগুন ধরে যায়, দমকল আসে, এবং দমকলের কথায় বলতেই হবে, এই বিল্ডিংয়ের পাশের বিল্ডিংটা ছাড়িয়েই যে বিল্ডিংটা, সেটাই হলো ফায়ার ব্রিগেডের অফিস। কলকাতার একেবারে প্রাণকেন্দ্রে যে ফায়ার ব্রিগেডের অফিস দেখতে আমরা অভ্যস্ত, সেই বিল্ডিংটার ফায়ার ব্রিগেডের অফিসের পাশের বিল্ডিংটাই হলো এই বিল্ডিংটা যেখানে আগুন লেগে যায়। তো যথারীতি দমকল আসে, আগুন নেভায়, কিন্তু ঘুমের মধ্যে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় 9 জনের। ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে যারা এই ঘটনা দেখলেন, তাদের সঙ্গে আমরা সকালে কথা বলেছিলাম। ভয়ঙ্কর ঘটনা, কি দেখলেন তারা, শুনুন। আমরা রুমে শুয়ে রয়েছি, দেখলাম যে হাউকাউ বেরিয়ে আসলে দেখলাম যে উপরে আগুন লেগেছে। নিচের হোটেলে ছিলাম, 2nd ফ্লোরে লেগেছে। বেরিয়ে এসছি আমরা, ভালোই দেওয়া হয়েছিল, আনুমানিক 2টা। দমকল এসে কাজ করেছে? হ্যাঁ, সাথে সাথে। রাত 2:30 হবে, দরজা খুব জোরে ধাক্কাচ্ছিল। তো এত জোরে আমরা ভয় পেয়ে গেছিলাম। আমাদের যে হোটেল বয় ছিল, সে বলতেছে ভাইয়া তাড়াতাড়ি বের হন, বিল্ডিং এ আগুন লাগছে। তো আমরা তাড়াহুড়া করে বাচ্চা নিয়ে আমরা নেমে পড়ছি। হোটেল বয়ের তৎপরতায় আমরা আসলে বেঁচে গেছি। যদি উনি এভাবে না করতো, তাহলে হয়তো আমরাও এই মানে মৃত্যুর শিকার হতে পারতাম। হওয়ার জন্য বাইরে আসার পর অনেকটা শ্বাসকষ্ট হয়ে গেছে। 2nd ফ্লোরে আগুন লাগছে, তো ওই 2nd ফ্লোরে যারা ছিল তারা হয়তো রুমের থেকে বেরোতে পারে নাই। আর 4th ফ্লোরে যারা, ওরা কিছু ছাদে উঠছে, দেখলাম যে ফায়ার ব্রিগেড আসছে, আয়শা মানে উদ্ধার করছে। 4 নম্বরে একজন ছিল, উনি মোবাইল দিয়ে বারবার বলতেছে হেল্প হেল্প। ফায়ার ব্রিগেড গিয়ে গ্লাস ভেঙে ওনাদের মা এবং ছেলেকে বের করে আনছে। 4th ফ্লোরে কোনো অ্যালার্ম বেজেছে? ফায়ার ফাইটিং সিস্টেম কিছু দেখেছে? না, এরকম কিছু চোখে পড়ে নেই। আমরা ঘুমাতে গেছি, তখন হইচই শব্দ শুনে আমরা রুম থেকে বের হই। রুম থেকে বের হওয়ার পর দেখি উপর থেকে লোক নামতেছে, অনেক ধোঁয়া হচ্ছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে। তখন আমরা বাইরে চলে আসি। কিছু কিছু লোক আহত অবস্থায় বের হয়েছে। আমরা তো নিচের রুমে ছিলাম, তার জন্য আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। গুরুতর অসুস্থ অবস্থা, মুমূর্ষু অবস্থায় বের করা হয়েছে। ম্যাক্সিমাম বাংলাদেশ ছিল। তাদের উপরের ফ্লোরে যারা ছিল, তারাও বলেছে যে সবাই ম্যাক্সিমামই বাংলাদেশি ছিল, কিন্তু তারা যে ছিল এরা বের হতে পারেনি, এটাই শুধু তারা বলতেছে। দমকল সাথে সাথেই চলে আসছে। ছাদেও কিছু লোক উঠে গিয়েছিল, পরে ধীরে ধীরে দমকল বাহিনী লোকজন তাদেরকে নামিয়ে নিয়ে আসে। ঘটনা ঘটেছে, নিছক দুর্ঘটনা ভাবলে বোধহয় ভুল হবে না। এর পিছনে টাকা খাওয়ার ব্যাপার আছে। টাকা খেলে তবেই এই ধরনের কাজের পারমিশন দেওয়া যায়। লাইসেন্স নেই, তাহলেও কাজ চলছে, তাহলেও হোটেল চলছে, কেউ কিচ্ছু জানতো না। চোখের সামনে দেখা যাচ্ছে এইরকম অবস্থা, একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেখানে হোটেল চলছে, কেউ কিচ্ছু জানতো না। সবাই সব জানতো। ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক মতো টাকা দিয়ে ব্যবসা চলছে। কারা টাকা খেলো, কারা টাকা দিল, তদন্ত করতে হবে। এই 9 জনের মৃত্যুর পিছনে অনেক কিছু লুকিয়ে রয়েছে। তো তদন্ত কিভাবে হবে? তদন্ত হবে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম করে। কারা থাকবেন সেই টিমে? তদন্ত কিভাবে এগোচ্ছে? অভিজিৎ সরাসরি আমার সঙ্গে রয়েছে। অভিজিৎ, অতনু, যেমনটা তুমি বলছিলে যে প্রসাদ ঠিকঠাক জায়গায় ফেললে সব হয়, এবং এখানে এই ফ্রি স্কুল স্ট্রিটে যত হোটেল রয়েছে, প্রায় প্রত্যেকটা হোটেল বেআইনিভাবে, কোনো হোটেলের অনুমতি নেই, কোনো হোটেল তার ফায়ার অডিট হয় না, কোনো হোটেলে এখানে লাইসেন্স পাওয়ার যোগ্য নয়। এতটাই অপ্রশস্ত সরু গলি, যে কারণে আজকে যখন এরকম একটা ঘটনা ঘটলো, এটা প্রকাশ্যে এলো। 9 জন দম বন্ধ হয়ে যেভাবে তাদের মৃত্যু ঘটলো, ভয়াবহ। আর সেই কারণেই যে 5 সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম, ডেপুটি কমিশনার, গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনারের নেতৃত্বে 5 সদস্যের এই সিট গঠন করা হয়েছে।
এই আগুনে দুটি এফআইআর করা হয়েছে। দমকল একটা স্বতঃপ্রণোদিত এফআইআর করেছে এবং নিউ মার্কেট থানায় এই এফআইআর রুজু হয়েছে। অনিচ্ছাকৃত খুন, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা হয়েছে, সংগঠিত অপরাধের ধারাতেও মামলা হয়েছে। এবং বলা যেতে পারে যে সত্যিই তো যেভাবে এই হোটেলগুলো চলে, রুজি রুটির টানে, জীবিকার জন্য মানুষ পেটের টানে এখানে কাজ করেন, এখানে যারা থাকেন তারাও পেটের টানে। কিন্তু কেন মালিক পক্ষ তারা যেভাবে এইভাবে অনৈতিকভাবে বেআইনিভাবে কাজ করছেন, অপ্রশস্ত সিঁড়ি নেই, বেরোনোর দরজা নেই, আগুন লাগলে যে একটা অগ্নি নির্বাপন ব্যবস্থা, কোনো কিছু নেই, ফায়ার সেফটি সমস্ত কিছু ফেল, শুধুমাত্র ব্যবসা চলছে, মুনাফা চলছে, লাভের পাহাড়। এবং তার জন্যই এইভাবে বুড়ো আঙুল দেখিয়ে, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এক প্রকার এইভাবে ব্যবসা চলছে, যার বলি হলো এখানে বেনিয়মটাই বোধহয় নিয়ম হয়ে গেছে, বেনিয়মটাই নিয়ম, কোনো নিয়ম মানার বালাই নেই, কোনো নিয়মের ধার ধারার ব্যাপার নেই, সেটাই বোধহয় আসল নিয়ম হয়ে গেছে। আর সেই নিয়মের বলি হতে হলো এই 9 জনকে। আমরা এসআইটি করছি, এসআইটি গঠিত করা হচ্ছে, 5 মেম্বার হবে, ডিসিডিডি হেড করবেন এবং আমাদের একটা সিউমোটো কেসও করা হচ্ছে, ফায়ার কমপ্লেন দিচ্ছে। প্রিলিমিনারি আমাদের যত ক্রিমিনাল অ্যাঙ্গেল আছে, কীভাবে হয়েছে, যত ডেথ হয়েছে, সেটা নিয়ে অলরেডি আমাদের ডিডির হোমিসাইড টিম পুরো টেক আপ করে নিয়েছে, ওটা স্টাডি করছে। তারা কি বাংলাদেশি নাগরিক? ভিতর থেকে আমরা 3-4টে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছি, তাদের দিয়ে আমরা ক্রস ভেরিফিকেশন আমাদের চলছে কি ওরাই ভিকটিম কি নয়। এই ধরনের ঘটনা ঘটলেই তখন একটা তদন্ত কমিটি তৈরি হয়েছে, যে তদন্ত কমিটি তদন্ত করে খতিয়ে দেখে দোষ কার, শাস্তি দেওয়া হবে। আচ্ছা, এই আগুন লাগার ঘটনা ঠিক 1 বছর আগে 2025-এর এপ্রিলে ঠিক এরকমই একটি হোটেলে আগুন লেগেছিল, বড়বাজারের মেছুয়ায়। সেই হোটেলে আগুন লেগে 14 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যেও শিশু ছিল। তারপরে 5 সদস্যের একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল। কারা ছিলেন এই তদন্ত কমিটিতে? ছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, মানে তৎকালীন মেয়র, ছিলেন তৎকালীন দমকল মন্ত্রী সুজিত বসু, ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। 15 জন সদস্যের একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল, 15 জন। কি হলো? এই কমিটির রিপোর্ট কি বলছে? কমিটির কোনো রিপোর্ট কি আদৌ বেরিয়েছিল? বেরোনোর পর সেই অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? শাস্তি হয়েছিল কারো? এইসব প্রশ্নের মাঝখানেই আবার একটা হোটেল, এবার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল, সেখানে আগুন। তদন্ত কমিটিতে লাভ হয়েছিল আদৌ কোনো? এ প্রশ্ন তো উঠবেই। 2025 সালের 29শে এপ্রিল বড়বাজারের এক বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সেফটি অডিট কমিটি তৈরি করা হয় তৃণমূল কংগ্রেস সরকারের সময়, এবং সেই সময় এই কমিটির চেয়ারম্যান তথা মাথায় রাখা হয়েছিল তৎকালীন কলকাতা পুরসভার মেয়র তথা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে ছিলেন ফিরহাদ হাকিমকে। ফিরহাদ হাকিমের পাশাপাশি আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে তৎকালীন বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান সহ 15 সদস্যের এই কমিটি গঠন করা হয়, যে কমিটির সুপারিশ জেলায় জেলায় কার্যকর করার জন্য তৎকালীন সময় অর্থাৎ 2025 সালের 22শে মের পর বিভিন্ন জেলার জেলাশাসক পুলিশ সুপারদের নির্দেশিকা পাঠানো হয়। 8 দফা সুপারিশ কার্যকর করতে বলা হয়েছিল, যার মধ্যে ছিল ফায়ার সেফটি অডিট, অর্থাৎ দমকলের লাইসেন্স রিনিউ করার ক্ষেত্রে কড়াকড়ি নিয়ম আনার কথা বলা হয়েছিল। শুধু তাই নয়, বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রেও কড়াকড়ি নিয়ম আনার কথা বলা হয়েছিল। এছাড়াও যখনই দমকলের লাইসেন্স রিনিউ করা হবে সেই সময় এই সব নিয়ম মানা হচ্ছে নাকি 8 দফা সুপারিশ তা নিয়েও কড়াকড়ি করার কথা বলা হয়েছিল, কিন্তু তার বাস্তবে কতটা কার্যকর হয়েছে তা নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এই ফ্রি স্কুল স্ট্রিটেই বেআইনি হোটেলের ছড়াছড়ি কিভাবে হলো? যখন মন্ত্রী অগ্নিমিত্রা পল এলেন, তখন মন্ত্রী অগ্নিমিত্রা পল এসে সরাসরি দুষলেন আগের সরকারকে।
এর জবাবটা তো ফিরহাদ হাকিমকে দিতে হবে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এদেরকে তো দিতে হবে। যারা আগে সরকার চালিয়েছে 14 বছর 15 বছর, তাদেরকে তো দিতে হবে। পার পেয়ে যাবেন না। 9টা মানুষ যে মরলো, সে এখানকার হোক কি বাংলাদেশের হোক কি অন্য দেশের হোক, আপনি কেন ট্রেড লাইসেন্স দিয়েছেন? আপনি কেন ফায়ার লাইসেন্স দিয়েছেন? কেন আপনারা কোনো স্টেপ নেননি? সিইসি কেও তার জবাব দিতে হবে। আমাদের সরকারে কোনো ছাড় নেই। এইরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে, ছোট ছোট জানালা, ফায়ার সিস্টেম রয়েছে কিনা প্রশ্ন। ভাবুন আগের সরকার কিভাবে কাজ করেছে, ভাবুন নতুন সরকার আমলে এগুলো হবে না। ট্রেড লাইসেন্স কি করে পায় কেউ? হোটেলের অনুমোদন কিভাবে মিলল, প্রশ্ন তুলছেন দমকল প্রতিমন্ত্রী। এই রকম একটা বিল্ডিংয়ে 4টা 5টা করে হোটেল, এবং প্রত্যেকটা হোটেলে কোনো ঘরের জানালা নেই, খুপড়ি খুপড়ি করে একটা মাত্র জানালা ছিল বলে 2জন ভদ্রলোক ভদ্রমহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের কর্মীরা ল্যাডার দিয়ে নিয়ে গিয়ে উদ্ধার করে নিয়ে এসছেন। কিন্তু আজকে যদি জানালা থাকতো, সঠিক ব্যবস্থা থাকতো, তাহলে ওনাদেরকে বাকিদেরও বাঁচানো সম্ভব হতো। কেএমসি পূর্বতন সরকার, তাদের অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে। তারা কি করে এই এখানে ট্রেড লাইসেন্স দিয়েছেন, হোটেল করার পারমিশন দিয়েছেন, এটার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি দরকার, কমিটি গঠন হবে। প্রত্যেকটা জায়গায় আমরা অডিট করব এবং আমরা কড়া ব্যবস্থা নেব। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলছেন কলকাতা জুড়েই যৌতুগৃহ তৈরি হয়ে গিয়েছে। গোটা কলকাতাতে এরকম কত শত যৌতুগৃহ তৈরি হয়ে বসে আছে আগুন লাগার অপেক্ষায়, তাই আমাদের দেখতে হবে। গোটা কলকাতা শহর জুড়ে একটা ব্যবস্থা করা, একটা সার্ভে করা হোক যে কোন কোন এলাকায় কোন কোন বাড়ি আজ বিপজ্জনক অবস্থা দাঁড়িয়ে আছে আগুন লাগার ক্ষেত্রে। কলকাতার কি প্রত্যেকটা গলিতে আমাদের ফায়ার ব্রিগেড বা আগুন নেভানোর কোনো ব্যবস্থার আছে? সেটা করতে গেলে কি কি করতে হবে? আগুন লাগতেই পারে, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, কিন্তু আমি সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য কী ব্যবস্থা, আমার প্রতিরোধমূলক ব্যবস্থা কি আছে? কলকাতায় একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে উঠছে। আগের জমানার কথা বলছেন সবাই। কিছুদিন আগে পর্যন্ত পুরমন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম, ছিলেন কলকাতার মেয়র। তিনি কি বলছেন? দোষ দেওয়া, দোষ করা, আমি দিল্লির সরকারকে দোষ দেবো, বিজেপি আমাকে দোষ দেবে, এই দোষ দেওয়া নিয়ে আবার এক বছর বাদে আবার আমরা বিজেপির বিরুদ্ধে বলবো, এটাতে সমস্যার সমাধান হবে না। এটা হচ্ছে পলিটিক্স। যখন আমৃতে অতগুলো মানুষ মারা গেল, আমরা কারোর উপর দায় ফায়ে চাপাইনি। তার আগে স্টিফেন কোর্টে আমরা যখন অপোজিশনে ছিলাম, অতগুলো লোক মারা গেল। এটা একটা অল ইন্ডিয়া বেসে একটা এসওবি থাকা উচিত। আর ট্রেড লাইসেন্স এখন অনলাইনে, যে কেউ ট্রেড লাইসেন্স পেতে পারে। ট্রেড লাইসেন্স পাওয়া মানেই যে তার ইলিগাল করার অধিকার এসে গেল তা নয়। কিন্তু সুতরাং এই দোষ চাপানো নিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না। জীবন বাঁচাতে গেলে এই সরকারি একটা এসওপি তৈরি করুক, যেটার বেসিসে যাতে এরকম ঘটনা না ঘটে দেখার। একই ছাদের নিচে সেখানে খাওয়ার দোকান আছে, হোটেল আছে, রেসিডেন্সিয়াল আছে। এই খাওয়ার দোকানের দিকে দেখতে গিয়ে হঠাৎ দেখলাম এদের একটা ক্যাচ লাইন আছে এখানে, মিলস অ্যান্ড মেমোরিজ আর মেড হিয়ার। কি অদ্ভুত না? এই হোটেলে যারা ছিলেন তাদের মেমোরি, তাদের স্মৃতিতে সারা জীবন, যারা বেঁচে আছেন তাদের স্মৃতিতে সারা জীবন থেকে যাবে এই হোটেলের কথা। আর যারা বেঁচে নেই তারা ভাবতেও পারেননি তারা হোটেলে এসেছেন, হোটেলে চেক ইন করেছেন, হোটেলের সব কিছু ঠিকঠাক তারা জানেন, তারা রিভিউ দেখেছেন হয়তো কোথাও না কোথাও, সেই সব দেখার পরে তারা এসেছেন। ঘুমের ঘোরে চলে যেতে হবে তারা ভাবেননি। এখান থেকে কিছু প্রশ্ন উঠবে। আমরা কি শিক্ষা নিচ্ছি? আমরা শিক্ষা নেব? জানি টাকা ওড়ে প্রচুর, যে ধরে ফেলতে পারে টাকা তার। টাকা দেওয়ার লোকও আছে, টাকা নেওয়ার লোকও আছে। তো সেই টাকা দেওয়া আর নেওয়ার মধ্যে কিছু মানুষের প্রাণ চলে যায়। নেতারা আসেন, নেতারা বলেন যা হয়েছে ভুল হয়েছে, তদন্ত করে দেখতে হবে। তদন্ত কমিটি তৈরি হয়, অনেক সময় রিপোর্ট পাওয়া যায় না। তদন্ত প্রয়োজন, তা না হলে এই ঘটনার পরে আবার এই ধরনের ঘটনা হবে। আমরা অন্তত চাই এই ঘটনা যাতে আর না হয়। আমরাও খোঁজ নেব, আমরাও দেখব
কোথায় কোথায় বেআইনিভাবে হোটেল গুজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো। গেটের সামনে ছিল ফ্রিজ রাখা, বলে ওখানে আগুন লেগেছে। ওরা বাইরে বেরোতে পারেনি, ভিতরে ঢুকে গেছে, ভিতরেগুলো সব মারা গেছে। ফায়ার সেফটি কিছু ছিলই না ওর কাছে, ওখানে না সাইন ছিল না আর কিছু ছিল ওর কাছে। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল, প্রচুর ইলিগাল করেছে। 3 তলা 4 তলা বিল্ডিং এর মধ্যে 10টা গেস্ট হাউস, এক একটা গেস্ট হাউসের আবার 8টা 10টা করে রুম। একটা ফায়ার লাইসেন্স নিতে গেলে আচ্ছা हम लोग तो अप्लाई कर रहे हैं, अगर आप लोग देने तैयार है तो हम क्यों नहीं लेंगे। যা তা করে ওরা চালায়, লাইসেন্স আছে কি না ওটা কোনো অসুবিধা নেই। লাইসেন্স না থাকলে কি আর হোটেল এখানে করতে পারে? একটা 1 কোটি 2 কোটি দাম হোটেলের। পূর্বতন সরকার কি করেছে? পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন? দোষ দেওয়া নিয়ে আবার এক বছর বাদে আবার আমরা বিজেপির বিরুদ্ধে বলবো। তিনি তো মেয়রও ছিলেন, কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো? ট্রেড লাইসেন্স পাওয়া মানেই যে তার ইলিগাল করার অধিকার এসে গেল তা নয়। প্রত্যেকটা রুমের যেরকম অবস্থা, সব লোক মারা যেত, সবাই। ভাবুন আগের সরকার কিভাবে কাজ করেছে, ভাবুন। আমরা এসআইটি করছি, 5 মেম্বার হবে, ডিসিডিটি হেড করবেন। ভিতর থেকে আমরা 3-4টে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছি। 8 জনের আইডেন্টিফিকেশন এখনো তারা করতে পারেনি, তারা ধারণা করছে যে 8 জনই বাংলাদেশ। जब भी आया इंस्ट्रूमेंट चेक किए, पूरा फायर का चेक करके हम लोग को एनओसी देते, नो ऑब्जेक्शन सर्टिफिकेट। যারা এই এনওসি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাউকে স্পেয়ার করবেন না, নো বডি উইল বি স্পেয়ার্ড। কারা এই হোটেলের পারমিট দিয়েছে, ট্রেড লাইসেন্স দিয়েছে, পূর্বতন সরকারের কারা কারা দায়ী, সব দেখা হবে। দোষ চাপানো নিয়ে মানুষের জীবন বাঁচানো যাবে না। চলবে না, 9 জন মারা গেছে, এগুলো করতে দেব না।